এদিকে ভারতের খেলা এবার শেষ হবে, জায়গা মতো অ্যাটাক করে বাংলাদেশ। ডক্টর ইউনূস তাদের দুর্বলতা বুঝেছেন, এখন বুঝতে পারবে ভারত বাংলাদেশের ক্ষমতা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়া জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো। কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য। ভারত এই যে 16 বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে, আওয়ামী লীগকে নির্ভর করে এই অনিচ্ছ যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন, সারা বাংলাদেশে ঘটছে কি আর আমাদের সরকার করছে কি। আপনি দেখেন ভারত সরকার ঠিক আছে, বাট তারপরেও ভারতের জনগণ যখন একটা জিনিস নিয়ে প্রটেস্ট করছে, প্রতিবাদ করছে, তখন তাদের দেশের সরকার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাংলাদেশের উপর অনেক ধরনের অ্যাকশন নিছে। দর্শক, আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান? সময় এসে গেছে। ওপারের শত্রুরা এক একটা হচ্ছে, সঙ্গে যোগ দিয়েছে পতিত স্বৈরাচার। পাকিস্তানের ভাইরা বাংলাদেশিদের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। মানে এইসব কথা যখন শুনি যে পাকিস্তানিদের কাছ থেকে, সত্যি বলতেছি সাহসটা বেড়ে যায়। ভারতের দুর্বল জায়গায় অ্যাটাক করে বাংলাদেশ, এবার বুঝতে পারবে ভারত ডক্টর ইউনূস কি জিনিস। ভারত বাংলাদেশ থেকে কয়েক গুণ বড়। কেউ কি কল্পনা করেছিল ভারতের সাথে বাংলাদেশ টক্কর দিতে পারবে বা বাংলাদেশকে কোনো ভারতের বিপক্ষে কথা বলতে পারবে? কিন্তু এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি, সারা দেশের মানুষ কিন্তু উল্টে গিয়েছে ভারতের বিপক্ষে। অন্যদিকে ভারতও কিন্তু অনেক পরিকল্পনা করতেছে বাংলাদেশে আক্রমণ করার জন্য। কিন্তু হঠাৎ এইটা আমরা কি দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূস কিন্তু অনেক বড় মাপের খেলোয়াড়, তিনি অনেক কিছুই করেন এবং তার পরিকল্পনা মতোই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ভারতকে কিভাবে কি করা হচ্ছে এবং তাদের দুর্বল জায়গাটি কোনটি, আপনারা কিন্তু এই ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন। অনেক কিছুই আপনাদেরকে দেখাবো, সবাই কি বলতেছে এই নিয়ে এবং ডক্টর ইউনূস কি বলেন এবং সর্বশেষ অবস্থা কি। কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপও রয়েছে, সেই ক্লিপগুলোও কিন্তু আপনারা দেখে যাবেন। এই জায়গাগুলো দেখেন, তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়া জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো। কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য, যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। আপনারা তো খেয়াল করছেন চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ দেখেন তো, গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল। রংপুরে সমাবেশটা কেন করলো এই গোলাবাই জানতে হইলে আগে শোনেন আমি বলি। রংপুরে সমাবেশ করার পেছনে কারণ আছে ভাই। বাংলাদেশে ব্রিটিশরা 1931 সালে একটা বিমান ঘাঁটি করছিল, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। সেটা বাংলাদেশের ভিতরে, এটা লালমনিরহাটে। ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না, চিকেন নেক মানে টুনটুনি আর কি, একেবারে টুনটুনির মনে করেন যে 12 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমান ঘাঁটির। এতদিন তো সেই বিমান ঘাঁটি বন্ধ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসেই সেই বিমান ঘাঁটি কার্যক্রম শুরু করছে, ওইটা আবার চালু করবে, যেটা কেনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম। চিন্তা করছেন, এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ, যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান ঘাঁটি হবে। তারা একেবারে 12 থেকে 15 কিলোমিটার, তাহলে একদম কাছে না। চিন্তা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে কোথায় কি দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জায়গা মতো মারছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে, একেবারে জায়গা মতোই মারছে। এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই যে ওইটার জন্য, আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য। মামাবাড়ি আবদার পাইছো? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসও মানে সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বুঝেন নাই? সে তার মদিনা। পৃথিবীর বড় বড় রাজনীতিবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয়, আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। ক্ষমতায় আসছে 4 মাস হয় না, সে শপথ গ্রহণ করছে। চিন্তা করেন, এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে। আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার ভূখণ্ডে বা এত বড় বিমান ঘাঁটি আমি ফেলে রাখবো কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো ঠিক কাজই করতেছে। এটা আমার ভূখণ্ড, আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করব, এটা আমার জন্য ভালো, আমার একটা নিরাপত্তা, ঠিক না? এটা কৌশল। যদি আমি এটা করে রাখি এখানে, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে আঙ্গুল ঝোলায় কথা বলতে পারবে না, কারণ টুনটুনিতে আঘাত করে দেব। মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই চিকেন নেক। মেন প্রবলেমই হয়েছে এটা। আজকে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেন পাগল হয়ে গেছে।
একমাত্র এই জন্যই যে বিমান ঘাঁটি কেন চালু করবে, অলরেডি কার্যক্রম শুরু হয়েছে, অতি দ্রুতই চালু হবে এই লালমনিরহাটের বিমান ঘাঁটি। এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ ভাই, সব থেকে বড় মাথা ব্যথার কারণ। এই জন্য মোদির ঘুম হারাম হয়ে গেছে, পুরো ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে। তো কি করবে, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো, সংখ্যালঘু দিয়ে রংপুর আর চট্টগ্রাম আলাদা করো। মোদি মামা বাড়ির আবদার পাইছে, এই দেশটা তোমার বাপের, আমরা হিন্দুস্তান করে দেবো। কে সংখ্যালঘু নির্যাতিত বাংলাদেশে? বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত না, এটা আমার ভাই। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি, গেল 2 থেকে 3 দিন আগে আমাদের সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ একটা ক্রান্তিকাল পার করতে যাচ্ছে। এরপরে একের পর এক ঘটনা ঘটছে। আর এর মাঝখানে আজকে যুক্তরাজ্য তারা যে তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে, এই তথ্য প্রতিবেদন প্রমাণ করে যে সম্ভবত আমাদের সেনাবাহিনীর যারা গোয়েন্দা ইউনিট তারাও এই বিষয়টা সম্পর্কে অবগত। দর্শক, বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে। আর এ নিয়ে যুক্তরাজ্য তাদের দেশের যারা নাগরিক বাংলাদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু তারা সতর্ক বার্তা পাঠিয়েছে। বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা, এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদেরকে সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার। বাংলাদেশে ঠিক কোথায় এই সন্ত্রাসী হামলাটি ঘটবে তা সুনির্দিষ্টভাবে বলা না হলেও কয়েকটি জায়গাকে বলা দিয়ে, মানে কয়েকটি জায়গার লোকেশন তারা বলেছে। আর অফকোর্স এই জায়গাগুলো থেকেই আমাদেরও ধারণা ভবিষ্যতে কোনো বড় ঝামেলা হলে এখানেই হবে। নাম্বার 1 হচ্ছে রাঙ্গামাটি, আপনারা জানেন যে রাঙ্গামাটি, নাম্বার 2 হচ্ছে খাগড়াছড়ি, নাম্বার 3 হচ্ছে বান্দরবান। এই 3 এলাকা থেকে ভ্রমণে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। আমাদেরও যারা বাংলাদেশের মানুষ দেখছেন ভিডিওটা এখন পর্যন্ত যারা শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন, কারণ ওই অঞ্চলগুলোতে এখন শীতের মৌসুম, হাজার হাজার মানুষ পর্যটক হিসাবে কিন্তু ভ্রমণ করতে যাচ্ছে। 3 ডিসেম্বর হালনাগাদ করা, মানে আজকে হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়েছে জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা, রাজনৈতিক সভা, বিভিন্ন সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। আবারও বলছি, ধর্মীয় স্থাপনা যেমন হিন্দুদের মন্দির বা হতে পারে মসজিদ, অথবা ধরুন খ্রিস্টানদের চার্চ, প্যাগোডা, এর পাশাপাশি রাজনৈতিক সভা, বিএনপি বা জামাত বা বিভিন্ন জায়গায়। এরপরে বলা হচ্ছে আপনার সমাবেশ, বিভিন্ন কারণে এখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে, আন্দোলনের জন্য দাবি দেওয়ার জন্য এই জায়গাগুলো টার্গেট হতে পারে। কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের ভাষা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে। আবারও বলি, টার্গেটটার মধ্যে এখানে আসলে কোন ধরনের তথ্য আমি বুঝি নাই। এখানে দেখেন বলা হচ্ছে যে কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করছে যাদের ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি, মানে হতে পারে হিন্দুরা, হতে পারে অন্যান্য জায়গার, এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে। আপনার সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝে মধ্যেই হামলার ঘটনা কিন্তু ঘটেছে। বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলেও আপনার এখানে তথ্য এসেছে। এছাড়াও আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্য। বলা হয়েছে বিশেষ করে পুলিশ স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে, মানে আমাদের থানাগুলো আক্রমণের শিকার হতে পারে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন। মানে তাহলে কি বড় ধরনের একটা পরিকল্পনা চলছে আপনি বুঝছেন? এখানে বারবার বলা হচ্ছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন। আমি জানি না যে আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে 2024 সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে ব্যাপক হারে সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু এবং আহত হয়েছে। এদিকে আপনার আজকে সন্ধ্যায় কি বলা হয় যে সার্বিক ভ্রমণে নিরুৎসাহিত কিন্তু করেছে অলরেডি জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টা যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করুন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক এবং তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এই সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকালকে থেকে মানে বুধবার থেকে সাজেকে পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন বলছেন, সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়
পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। তার মানে সামথিং ফিশি, বড় কোনো ধরনের থ্রেট বাংলাদেশের উপর আছে। এবার এটা হতে পারে ভারতের বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীবাদী থেকে, অথবা আমাদের পাহাড়ে বসবাসকারী কিছু গোষ্ঠী আছে যারা কি বলে যে ইসলাম ধর্মভিত্তিক সংগঠনের নামে তলে তলে কিন্তু অনেক আকাম করে, লাইক ISIS এর মতন। আবার হতে পারে এটা হিন্দু কোনো কমিউনিটি গোষ্ঠী থেকে, যে নিজেদের মধ্যে একটা সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য, বাংলাদেশ জুড়ে গৃহযুদ্ধ লাগানোর জন্য ঘটতে পারে। আমরা জানি না প্রিয় মাতৃভূমিকে নিয়ে কি চলছে, বাট আমরা বিশ্বাস করি আপনাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আর আইন শৃঙ্খলা বাহিনীকে যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করবেন। জনৈক এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে যেভাবে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিচ্ছেন তারা পছন্দ করছেন না। বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কাছে তারা এ বিষয়ে তাদের অসন্তোষের কথা জানিয়েছিলেন, এবং সাংবাদিকরা তখন তাকে জিজ্ঞাসা করেন যে ভারত কি কোনো সদুত্তর দিয়েছে। তখন মুখপাত্র বলেন ভারত এই বিষয় নিয়ে কিছু বলেনি। দেখুন, শেখ হাসিনা তো পালিয়ে আসেন, বাংলাদেশের বিমান বাহিনীর বিমান তাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা বাধ্য হয়েছিলেন এবং সেনাবাহিনী তাকে নিয়ে এসেছে। এবং শেখ হাসিনার যতদিন খুশি ভারতে থাকবে। দলাই লামা তো এখানে আশ্রয় নিয়েছিলেন, টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল হয়েছে, ভারত সরকার দেওয়া ট্রাভেল ডকুমেন্টস নিয়ে তিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান। চীনের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দীর্ঘদিন দলাই লামাকে সসম্মানে রেখেছি, এবং শেখ হাসিনার ভারতবাস নিয়েও ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস, শাসক দল বিজেপি, অন্য আঞ্চলিক দল বাম, সবাই কিন্তু এই বিষয়ে একমত। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যতদিন খুশি সসম্মানে ভারতে থাকে। দেখুন, তারেক জিয়া যিনি লন্ডনে আছেন, খালেদা জিয়ার পুত্র, দুর্নীতির মামলা ছিল তার বিরুদ্ধে, চিকিৎসা করাতে তিনি লন্ডনে গেলেন আর ফেরেননি। তিনি রীতিমতো ভার্চুয়াল মাধ্যমে বিএনপির কর্মী সমর্থকদের বাংলাদেশে অ্যাড্রেস করেন। তাই শেখ হাসিনা যদি মনে করেন তিনি ওই একই পন্থা অবলম্বন করবেন। কিন্তু তার আগে শেখ হাসিনার যারা স্পিন ডক্টরস আছেন তারা একটা রোড ম্যাপ করে দিয়েছেন যে এই রোড ম্যাপটাকে অনুসরণ করতে হবে। দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগের সমর্থকরা আছেন, তারা খুব সক্রিয়। 5ই অগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কি হয়েছে, কতজন মারা গেছে, কিভাবে উন্মুক্ত জনতা খুন করেছে, তাদের কত সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে তোলাবাজি রুটিনে পরিণত হচ্ছে, কিভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আবার মামলা প্রত্যাহার করার নামে চাপ দিয়ে টাকা আদায় করা হচ্ছে, পুলিশ সেনাবাহিনী নীরব দর্শক, এই নিয়ে কার্যত বলতে পারেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হচ্ছে। এবং সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে যে সমস্ত দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, দূতাবাস আছে, সেই সমস্ত দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ছোট ছোট মিটিং মিছিল করবেন, বিক্ষোভ করবেন বাংলাদেশি দূতাবাসের সামনে, এবং প্রয়োজনে শেখ হাসিনা তাদেরকে ভার্চুয়ালি সেই সব মিটিংকে অ্যাড্রেস করবে। তারপরে এটা হচ্ছে প্রাথমিক। তারপরে বাংলাদেশের মাটিতে এটা ট্রাম্প ক্ষমতায় আসার পরে হবে। 20শে জানুয়ারির পর বাংলাদেশে দেখুন আওয়ামী লীগের একটা সলিড সাপোর্ট বেস আছে, সেটা 35 থেকে 36% ভোটার, যারা আওয়ামী লীগের নামে কোনো ল্যাম্পোস্ট না হলেও তাকে ভোট দেবে। এই যে বিভিন্ন সমাজ মাধ্যমে মানুষের মতামত জানতে চাওয়া হচ্ছে, প্রত্যেকটা মতামতে দেখা যাচ্ছে এই মুহূর্তে ভোট হলে আওয়ামী লীগ ভালো ফল করবে। তাহলে আওয়ামী লীগের একটা বেস আছে।
দেখুন, শেখ হাসিনা এতদিন তো ভারত ছেড়ে চলে গেছেন, আওয়ামী লীগের মধ্যে তার নেতৃত্ব নিয়ে কেউ কোনো বিদ্রোহ করেছে, কেউ কোনো প্রশ্ন করেছে, বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিপদের মুখে ফেলে দিয়ে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন? কেউ তো বলেনি। অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বকে নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই, আগামী দিনেও থাকবে না। দেখুন, আপনি মার খেতে 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 কোণঠাসা হয়ে গেছেন, এবার দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার তো আপনি প্রত্যাঘাত করবেন। তা আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা বাংলাদেশে আছেন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা বুঝতে পারছেন প্রতিরোধ হবে, পুলিশ সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়বে তাদের কর্মসূচির উপর, কিন্তু তা সত্ত্বেও তারা করবেন। এবং সেই সমস্ত সমাবেশে, ছোট হোক মাঝারি হোক, হয়তো এই মুহূর্তে বিরাট বড় সমাবেশ তারা করতে পারবেন না, কিন্তু শেখ হাসিনা ভার্চুয়ালি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী সমর্থক আছেন তাদেরকে অ্যাড্রেস করবেন। এবং এটা আমি ভবিষ্যৎবাণী করছি, ইউনূস সরকারের মেয়াদ বেশি দিলেন, অভ্যন্তরীণ এবং বহিরাগত কারণে তাদের পতন, ঠিক যেভাবে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে। ডক্টর ইউনূস 100 দিনের বেশি পার করে দিলেন ক্ষমতায় থেকে, কোনো কার্যকরী পদক্ষেপ করতে পারেননি। আইন শৃঙ্খলা পরিস্থিতি তথৈবচ, মবক্রেসি চলছে, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। বাংলাদেশ যে টেক্সটাইল এক্সপোর্ট করে সেই বস্ত্র কারখানাগুলো ঢুকছে, বেতন না পেয়ে কর্মীরা রাস্তায় নেমে অবরোধ করছেন, সেনা পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পথে নেমেছেন, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে, গরু জবাই করে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের সামনে মৌলবাদীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা ঢাকার রাজপথে মিছিল করে বলছেন যে গণতন্ত্র নিপাত যাক, শরিয়া প্রবর্তন করতে হবে। ধর্মীয় সংখ্যালঘু নয়, বাংলাদেশে অসাম্প্রদায়িক মুক্তমনা মানুষরাও আজ নির্যাতনের শিকার, অনেকে সুযোগ খুঁজছেন দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। যেমন আজমেরি হক বাঁধন, শক্তিশালী অভিনেত্রী, 2 বাংলাতেই মোটামুটি জনপ্রিয়, ওই বাংলায় বেশি, এখানেও তার জনপ্রিয়তা আছে। তিনি তো এই ছাত্রদের আন্দোলনের সামনে ছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পরবর্তীকালে তিনি তার ভুল বুঝতে পেরেছেন, এখন তিনি কানাডায় চলে যেতেন। সঞ্জিদা খাতুনের ছায়ানট ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের যারা রবীন্দ্রনাথের গান চর্চা করতেন, যাদের সঙ্গে শান্তিনিকেতনের খুব গভীর সম্পর্ক আছে, তাদের কথা শুনতে পাচ্ছে। কেউ রবীন্দ্রসঙ্গীতের চর্চা করছে না। জঙ্গিদের ধর্মপিতা, যার কোনো অধিকারই নেই, রবীন্দ্র নজরুলের তুলনা করছেন এবং সাম্প্রদায়িক তাস খেলছেন নজরুলকে সামনে রেখে। আর সব সময় ভারতীয় আধিপত্য, ভারত থেকে জিনিসপত্র না গেলে চলবে বাংলাদেশের? একবার তো ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল, যারা ডাক দিয়েছিল তাদের পরিবারের লোকজনই এবার ভারতীয় পণ্য ব্যবহার করে। কথায় কথায় বাংলাদেশের যাদের মোটামুটি পয়সা আছে বলে আমরা ইন্ডিয়া যাই মার্কেটিং করতে, অনেকে আবার সিঙ্গাপুরও যায়। এই তো অবস্থা। তাহলে আওয়ামী লীগের সমর্থন আছে, যারা শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিলেন তারাই এখন বলছেন ভাই আগের জমানা ভালো ছিল, অন্তত আইন শৃঙ্খলা তো ঠিক ছিল, জিনিসপত্রের দাম তো এরকম অগ্নিমূল্য ছিল না। এখন বাড়ির মেয়েরা আতঙ্কে থাকেন, ছেলেরা বাড়ি থেকে কাজের জন্য বেরোলে কখন ফিরবেন। বিভিন্ন চাকরি থেকে আওয়ামী লীগের সমর্থকদের জোর করে ইস্তফা দেওয়ানো হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুদের বলা হচ্ছে যে চাকরি করার দরকার নেই, পুলিশের মধ্যে হচ্ছে। তাই শেখ হাসিনা স্পিন ডক্টরসরা মনে করছেন এবার তাদের আপাকে সক্রিয় হতে হবে। প্রথমে তিনি বিশ্বের বিভিন্ন দেশে জনমত সংগ্রহ করবেন তথ্য প্রমাণ স্ট্যাটিস্টিক্স দিয়ে, যে 5ই অগস্টের পর অ্যাজ অফ নাও বাংলাদেশের প্রকৃত ছবিটা কি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এবং
বিদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের তিনি ভাষণ দেবেন ভার্চুয়াল মাধ্যমে। সেটার সাফল্য দেখে বাংলাদেশের মাটিতে ছোট ছোট করে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন এবং তারপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর ইউনূস সরকারের আয়ু বেশি দিন নেই। ইতিমধ্যে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের গন্ডগোল শুরু হয়েছে। কবে নির্বাচন হবে? ইউনূস কিন্তু নির্বাচনের রোডম্যাপ জানাচ্ছেন না, নানা রকম গুড়িয়ে পেঁচিয়ে কথা বলে মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে। আবার বিএনপির ধারণা হয়েছে যে -4 ফর্মুলা চালু করতে চায় সেনা সমর্থিতই অন্তর্বর্তী সরকার, অর্থাৎ শেখ হাসিনা বাইরে, দেশের বাইরে, খালেদা জিয়া যদি চিকিৎসার জন্য বিদেশে চলে যান তাকে আর ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন আর তারেক রহমান লন্ডনে থাকেন, তাহলে তিনজন এখন বাইরে রয়েছেন। খালেদা জিয়া তিনি অসুস্থ, তিনি যদি বাইরে চলে যান তাকে আর দেশে ফেরানো হবে না। তাহলে বিএনপির কর্মী সমর্থকদের মনোবল ধাক্কা খাবে। জঙ্গি জিহাদিরা এটাই চাইছেন, এই সুযোগে অন্তর্বর্তী সরকার টিকে থাকবে এবং তারা বাংলাদেশের সংবিধান সংস্কার করে প্রথমে ধর্মনিরপেক্ষতাকে উঠিয়ে দেবে, জাতীয় সঙ্গীত বদল করবে, বাংলাদেশের পতাকাতে ইসলামী চিহ্ন আরো রাখবে এবং শরিয়া প্রবর্তন করবে। এটাই তো ছক, কিন্তু এটা পূরণ হবে না। অনেক কিছু ভাবা যায় কিন্তু পূরণ হয় না। বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি বলে একটা কথা, যে বাংলাদেশকে আফগানিস্তান হতে আমরা দেব না, মিলিয়ে নেবেন। বাংলাদেশের মানুষও প্রতিবাদ করবেন, কিন্তু তারা হয়তো ভয়ে এখনো রাস্তায় নামছেন না, তাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে। জল যখন মাথার উপর দিয়ে বইবে তখন তারা রাস্তায় নামবেন এবং জঙ্গি জিহাদিদের সরকারকে টেনে ফেলে দেবে এবং সেই সময় হয়তো শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। প্রথম কথা, তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পরিবেশকে অনুকূল রাখতে হবে এবং ইউনূস সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এমনিতেই চরমে উঠবে, আরো অস্থিরতা সৃষ্টি হবে এবং দেশের মানুষই তখন চাইবেন যে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশকে নেতৃত্ব দিক, তারা নির্বাচনের মাধ্যমে সরকারে আসুক। তখন আরো কিছু ফ্যাক্টর থাকে আন্তর্জাতিক রাজনীতির, সেই ফ্যাক্টরগুলো অনুকূলে আসলে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ফিরবেন। তিনি তো 75 থেকে 81 সাল বাংলাদেশে ছিলেন না, তারপর ফিরে রাজনীতি করেছেন। তার উপর বহু হামলা হচ্ছে, একবার তো গ্রেনেড বিস্ফোরণে তার জীবন বিপন্ন হতে চেয়েছিল, তার পরিবারের উপর দিয়ে ঝড়ঝাপটা কম যায়নি। কিন্তু মুক্তিযুদ্ধ, শেখ মুজিবের প্রতি বাংলাদেশের বহু মানুষের একটা আলাদা আবেগ আছে, সেটাকে পুঁজি করে এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার যে সম্পূর্ণ মাৎসন্যায় কায়েম করেছে বাংলাদেশে, অনেক অবজারভার বলছেন দ্যাট ডেজ আর গেটিং নাম্বার। এভাবে চলতে পারে না, কিছু নেই বাংলাদেশে, আইন শৃঙ্খলা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই। মবক্রেসি চলছে, মব জাস্টিস চলছে, পুলিশ সেনা হাত গুটিয়ে বসে আছে, পুলিশ এখনো সেভাবে সক্রিয় নয়। আরে সেনার কাজ কি আইন শৃঙ্খলা রক্ষা করা? তারা একটা লাঠি হাতে 10 কেজি ওজনের অস্ত্র নিয়ে ভারী জুতো পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই কাজ তাদের নয় এবং সেনাকেও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি যত আরো খারাপ হবে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হলে ইউনূস সরকার দিন গোনা শুরু করে দিতে হবে। টিকতে পারবে না, টিকতে পারবে না ইউনূস সরকার। বাংলাদেশে যে রাজনৈতিক ভ্যাকুয়াম হবে, সেই ভ্যাকুয়ামের সুযোগ নিয়ে আন্তর্জাতিক জনমতকে নিজের সপক্ষে নিয়ে এবং বাংলাদেশের মানুষের যদি চাহিদা থাকে শেখ হাসিনা আবার বাংলাদেশের মাটিতে ফিরে অতীতের ভুল ত্রুটি শুধরে প্রয়োজনে ক্ষমা চেয়ে আবার আওয়ামী লীগের রাজনীতিটা করুক। বাংলাদেশের জন্য লড়াই করতে চান? সময়
এসে গেছে। ওপারের শত্রুরা একটা হচ্ছে, সঙ্গে যোগ দিয়েছে পতিত স্বৈরাচার। এতদিন ধরে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গণমাধ্যমে যে দলটি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলতো, মুক্তিযুদ্ধের প্রধান দাবিদার ছিল, সে দলটি এবার ওপারের অর্থাৎ দিল্লিকে আমার দেশে আক্রমণে প্ররোচিত করছেন। কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না? জি, আপনার কান, আপনার চোখ, আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য। কি হচ্ছে বলেন? যে পতিত স্বৈরাচার বাংলাদেশে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল, তারা যখন এই দেশের ছাত্র জনতা তাদেরকে খেদিয়ে দিল, তখন তারা আর সহ্য করতে পারছে না। তারা এবার আমাদের শত্রুকে আমার দেশে ঢোকাতে চাইছে দখলের জন্য। আর শত্রুরা সেই পতিত স্বৈরাচারের সর্দারনির প্রেসক্রিপশন নিয়ে, পরামর্শ নিয়ে আমার দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আপনাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের কথা মনে আছে? জি, ইন্টেলিজেন্স তথ্য বলছে যে সাইফুল ইসলাম আলিফকে ইসকন প্রকাশ্যে হত্যা করেছে। তার প্রধান কারণ, তারা চেয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে। জি, একেবারে সত্য তথ্য বলছি আপনাদের। ওপারের প্রেসক্রিপশন নিয়ে ইসকন চেয়েছিল বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে। যেহেতু সংখ্যা হিন্দু কম, মুসলমানরা প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়বে। ঠিক সে বিষয়টি ভারতের গণমাধ্যমগুলো খুব বড় সড়ো আকারে প্রচার করবে। ইভেন প্রত্যেকটা টেলিভিশন, বিজিবি শাসিত প্রত্যেকটা টেলিভিশন এ নিয়ে আলাদা চাং তৈরি করেছে, প্রমোশন তৈরি করেছে, যাতে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়াতে প্রচার করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে এই ব্যাপারে সজাগ করতে পারে এবং অনুমতি নিতে পারে যে তারা বাংলাদেশে একটা অভিযান চালাতে চায়। কিন্তু বিএনপি, জামাত সহ বাকি দলগুলোর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের জন্য দখলদাররা আমাদের দেশে আক্রমণ করতে পারেনি, কারণ আমরা ওদের উপর প্রতিশোধ নেইনি। এবার আমি বাংলাদেশের আমার ভাই বোনদের বলবো, কোনো ক্ষেত্রে আপনারা প্রতিশোধে মাঠে নামবেন না। প্রতিশোধ দুই রকম হয়। যখন রাষ্ট্রের জন্য আপনাকে প্রয়োজন হবে তখন আপনাকে ডাকা হবে, কিন্তু কেউ আপনাকে উস্কানি দেবে, কেউ আপনাকে ফুসলাবে আর আপনি নেমে পড়বেন, এই কাজটি করবেন না। কারণ ওপার চাইছে এই দেশের মধ্যে একটা বড় দাঙ্গা সৃষ্টি করতে, আর সেটি হবে এই দুই ধর্মের মধ্যে। অতএব আপনি যদি দেশপ্রেমিক হন, সর্বোচ্চ সতর্ক থাকবেন, কারো উস্কানিতে আপনি নামবেন না। দ্বিতীয় যে বিষয়টি, ওপার যখন দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার সরকার তাদের সকল পরিকল্পনা বুঝে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা গ্রহণ করছে, তখন তারা পশ্চিমবঙ্গের এক মামুলি নেতা, যিনি এই মুহূর্তে নিজেকে অনেক বড় কিছু ভাবছেন, শুভেন্দু অধিকারী, পল্টিবাজ, ডিগবাজি নেতা যাকে বলা হয় পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল কংগ্রেস এই দলটির তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন এক সময়, অর্থাৎ মমতার পরের চেয়ারে। কিন্তু মমতা তাকে দল থেকে বের করে দিয়েছিলেন দুর্নীতিবাজ হিসেবে এই শুভেন্দুকে। সেই মমতার দল বলছে বা ভারতের গণমাধ্যমগুলো এখন বলছে শুভেন্দুর মূল টার্গেট বিজেপিকে খুশি করিয়ে তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতার ভাগ নিতে চান। মানে হলো পশ্চিমবঙ্গে যারা বাঙালি রয়েছেন তাদেরকে খেপিয়ে তুলতে চান পশ্চিমবঙ্গে মুসলমানদের বিরুদ্ধে এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে, যাতে করে তিনি ঘোলা জলে মাছ শিকার করতে পারেন। আমি বলছি না, এই প্রত্যেকটা কথা বলছে পশ্চিমবঙ্গের যারা বিজেপি বিরোধী রয়েছেন, অর্থাৎ বর্তমানে তৃণমূল কংগ্রেস বলেন, একেবারে তৃণমূল কংগ্রেস বাদ দেন, বিজেপি বিরোধী বা সাধারণ মানুষ বলছে। তাদের প্রত্যেকের বক্তব্য যে শুভেন্দু অধিকারী মূলত পশ্চিমবঙ্গে শক্ত ঘাঁটি করতে চান এবং নরেন্দ্র মোদীর মতো তিনিও চাইছেন হিন্দু ভোট তার পক্ষে টেনে আনতে। তো কলকাতায়
অধিকাংশ হিন্দু ভোট, মুসলমানদের ভোট তো কম, টোটাল ভারতে তো মুসলমানদের সংখ্যা কম। তো বিজেপি কি করলো? বিজেপি পুরো ভারতে বিভিন্ন ধর্মের উপর হিন্দুদের খেপিয়ে তুলে এই ভোটগুলো তার পক্ষে নিয়ে এই যে নরেন্দ্র মোদী বারবার ক্ষমতায় বসছেন, ঠিক এইভাবেই। আপনাদের মনে থাকার কথা যে ভারতে কুকি সম্প্রদায়ের সাথে আদার্স সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি করা, মণিপুরে এই যে একটার পর একটা বিরোধ তৈরি করা, এগুলো কিন্তু বিজেপি বা আরএসএস করছে এবং এইভাবেই তারা রাজনীতির শক্ত প্ল্যাটফর্ম ধরে রাখছে। তো শুভেন্দু অধিকারীর এই গোপন পরিকল্পনা আমরা নয়, সরাসরি কলকাতার টেলিভিশনগুলো ফাঁস করে দিয়েছে। তারা প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারী যে একজন সুবিধাবাদী দুষ্ট লোক, এটা প্রমাণ করছে। 3 নম্বর বিষয়, আজকে টেলিভিশনে একটা ইন্টারভিউ দেখলাম বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাসের। যখন মির্জা ফখরুল ভারতের সমালোচনা করতে মুখ আটকে যায়, প্রথম আলো, ডেইলি স্টারের সমালোচনা করতে গিয়ে পিছলে যায় পা, সেই ব্যক্তির জায়গায় আজকে মির্জা আব্বাসের একটা বক্তব্য আমার ভালো লেগেছে। তিনি বলেছেন ওই হকার সাংবাদিক তিনি বাংলাদেশকে ভাগ করবেন, চিটাগং কেড়ে নিতে চান, এটা তার দাদাবাড়ির আবদার। তিনি বলছেন এই দেশ নিরস্ত্র বাঙালি পাকিস্তানিদের বিরুদ্ধে মানে লড়াই করে বিজয় এনে দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে, ভারত আমাদের স্বাধীন করেনি। মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন ভারত মূলত পাকিস্তানকে ভাগ করতে চেয়েছেন নিজেদের স্বার্থে, আর আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। বহুদিন পর বিএনপির একজন নেতার কাছ থেকে প্রকৃত সত্যটি জানতে পেরে ভালো লেগেছে। আমি জানি না মির্জা আব্বাসের ভাগ্যে কি আছে এবং মির্জা আব্বাসের এই বক্তব্যটি বিএনপি ওন করে কিনা, কিন্তু এমন একটি বক্তব্য আমরা আশা করছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে, কিন্তু তিনি তাহাই বলছেন যে হ্যাঁ ভারত চায়। দর্শক, 4 নম্বর যে বিষয়টি, এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি? যেহেতু ভারত আমাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, তাহলে আমরা করবোটা কি? ইসরায়েল, আপনি জানেন সেখানে 18 বছর হলে সকল নাগরিককে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ নিতে হয়। আমি মনে করি 24-এর এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের যুবক যুবতীদের 18 বছর পূর্ণ হলে তাদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নেওয়া জরুরি করা উচিত রাষ্ট্রের। কারণ কি? কারণ হলো পতিত স্বৈরাচার তারা ওপারে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। তারা একটার পর একটা গেম প্ল্যান তৈরি করছে। প্ল্যান এ ব্যর্থ হলে বি, বি ব্যর্থ হলে সি, সি ব্যর্থ হলে তারপর, এভাবেই তারা ধাপে 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 সামনে এগোবে। অর্থাৎ এই রাষ্ট্রকে তারা কখনো শান্ত থাকতে দেবে না, এই রাষ্ট্রকে কখনো তারা ভালোভাবে চলতে দেবে না, এই রাষ্ট্রকে তারা অস্থির করে রাখবে অরাজকতা নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ছাত্ররা পড়ার টেবিল বাদ দিয়ে আর কতদিন লড়াই করবে? আমাদের রাষ্ট্রের উপদেষ্টারা, আইন শৃঙ্খলা বাহিনী, তারা অনেকটা হানিমুন মুডে আছেন, তারা ঘুমিয়ে আছেন, তারা চোখ বন্ধ করে জেগে আছেন, চোখ খুলে তারা ঘুমিয়ে আছেন, এই একটা অবস্থায় তারা রয়েছে। আর প্রতিটা মুহূর্তে আমরা দেখছি আমাদের ছাত্র জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করছে। এবার এই রাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তরুণ উপদেষ্টাদের বলবো, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে এবং যারা গাজী হয়েছে, অর্থাৎ শাহাদাত বরণ করেনি, যারা বিজয় অর্জন করেছে, সেই সব গাজীদের, বীর সেনাদের নিয়ে আমাদের জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে। অর্থাৎ যাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শারীরিক সামর্থ্য রয়েছে তাদেরকে দ্রুত ইনক্লুড করতে হবে এবং পুলিশ বলি, সেনাবাহিনী বলি, বিজিবি বলি, প্রত্যেকটা ক্ষেত্রে সেই সব সাহসী বীরদের নিয়ে আসতে হবে, ভর্তি করাতে হবে, তাদের দ্রুত প্রশিক্ষণ দিতে হবে। কারণ এই রাষ্ট্রের চারপাশে শকুন, কালো শকুনরা রাষ্ট্রের চারদিকে অপেক্ষায় আছে কখন তারা থাবা বসাবে। এখন আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিই, হয়তোবা আমাদের স্বাধীনতা খর্ব হতে পারে। এই রাষ্ট্রে গত 15 বছর ধরে ফ্যাসিস্টদের লোকেরা প্রত্যেকটা ক্ষেত্রে বসে আছে। পুলিশ বলি, সেনাবাহিনী বলি, বিডিআর বলি, আমলাতন্ত্রে বলি, প্রত্যেকটা জায়গা তাদের লোক। কতজনকে আমরা সরাবো? কতজনকে আমরা পরিবর্তন করব? আমরা তো হিসেবেও জানি না।
আবার এদের মধ্যে অনেকে সুর পরিবর্তন করে এখন আমাদের সুরে কথা বলছে। এদের মধ্যে অনেকেই সুর পরিবর্তন করে ফেলেছে, তারা অনেকেই এখন 24-এর মুক্তিযোদ্ধা সেজেছে। অতএব তারাও সময় মতো আমাদের কামড় বসাবে। তাহলে কি করণীয়? করণীয় হলো প্রত্যেকটা জেলা থেকে তালিকা করে আমাদের সেই সব ভাইদেরকে সামরিক বাহিনীতে নিয়ে আসতে হবে। 2 নম্বর, আমাদের আরো বহু যুবকরা রয়েছে যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য লড়তে চায়, সেই সব ভাইদেরকে সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে, যাতে করে যে কোনো দুর্দিনে দুঃসময় রিজার্ভ ফোর্স হিসেবে আমাদের সেই সব তরুণরা দেশের জন্য লড়াই করতে পারে। পৃথিবীর অনেক দেশেই এই সিস্টেমটি চালু রয়েছে, কেবল ইসরায়েল নয়, আরো অনেক দেশে। তো এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, ওপারের শত্রুরা প্রতি মুহূর্তে আমাদের দেশকে খাবলে খেতে চাইবে, আর সেটা মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। সর্বশেষ যে কথাটি, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের উচিত হবে না বিভাজিত হওয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি খবর পেলাম একটি গণমাধ্যমে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বাকি সকল ছাত্রদের একটি বৈঠক ছিল, কিন্তু সেখানে ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন যোগ দেয়নি, কারণ সেখানে শিবির ছিল। প্রশ্ন হলো, গত 15 বছর বিএনপি জামাত যদি কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারে, ছাত্রদল এবং শিবির যদি ঢাকার রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাহলে ফ্যাসিস্ট বিদায় নেয়ার পর শিবির ছাত্রদলের মধ্যে বা ইউনিয়নের মধ্যে কি এমন সমস্যা তৈরি হলো? কেন ওপারের পরামর্শে ইউনিয়ন এবং ছাত্রদল নিজেদের ঐক্য নষ্ট করছে? আমি মনে করছি ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন ওপারের রয়ের একেবারে সরাসরি বলছি, ওদের প্রেসক্রিপশন, ওদের আপনারা তো দেখলেন এখানে ডক্টর ইউনূসের বিষয়ে অনেক কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারত যে ষড়যন্ত্রগুলো করতেছে, বাংলাদেশের মানুষ প্রতিবাদ স্বরূপ অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এবং মানুষের মন্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তাদের এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে, আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।